আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ক্ষমতায় যেতে একটি দল বেপরোয়া হয়ে উঠেছে বলছেন দুলু। এদিকে বিএনপি কি ভারতের পাতা ফাঁদে পা দিচ্ছে? জানাবো সরকার এতই যোগ্য যে থানা থেকে ওসি পালিয়ে যায় বললেন মান্না। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের মন্ত্রীরা জ্বর হলেও সিঙ্গাপুর যেতেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতায় যেতে একটি দল বেপরোয়া হয়ে উঠেছে বলছেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ক্ষমতায় যেতে একটি দল বেপরোয়া হয়ে উঠেছে। সভা সমাবেশে ইচ্ছামতো উল্টোপাল্টা কথা বলছে। তারা জানে না ক্ষমতা এত সহজ নয়। আসলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগের সময় শতভাগ ভোটার উপস্থিতি দেখানো হয়েছিল। তাদের সময়ে মরা মানুষও ভোট দিয়েছে। 15.5 বছর যারা এই দেশকে শোষণ করেছে, দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। জামায়াতের আমির তাদের বিরুদ্ধে না বলে তিনি নাটোরে এসে বলেছেন, আওয়ামী লীগ যা করেছে বিএনপি ক্ষমতায় গেলে তাই করবে। তার এসব কথা সত্য নয়। তিনি জামায়াতের উদ্দেশ্যে বলেন, আপনারা স্বাধীনতার পক্ষে না বিপক্ষে তা আগে পরিষ্কার করুন। 1971 সালের ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত। জামাতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম নয়। যারা গত 15.5 বছর এদেশে হত্যা, গুম, সন্ত্রাস, নৈরাজ্য চালিয়েছে, আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ক্ষমতায় যেতে হলে জনগণের সঙ্গে, দেশের ভোটারদের সঙ্গে দীর্ঘ সুসম্পর্কের প্রয়োজন হয়। জনগণের আস্থার দলে পরিণত হতে হয়। স্বাধীনতার পর থেকে কখনো ক্ষমতায় আসতে না পারা সেই দলটির বাংলাদেশে এমন জনপ্রিয়তাও নেই। তাদের প্রতি এদেশের মানুষের তেমন কোনো আস্থাও নেই। বিগত কোনো সংসদ নির্বাচনে দেশের প্রাপ্ত ভোটের হারে কখনো তারা 2 অঙ্কের ঘরেই যেতে পারেনি। বিএনপি ভারতের পাতা ফাঁদে পা দিচ্ছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার 1.5 দশকের শাসন আমলে বিএনপি নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে, দেশের ইতিহাসে আর কোনো দলকে এতটা ত্যাগ স্বীকার করতে দেখা যায়নি। শেখ হাসিনা বিএনপির নামে কোনো দল দেশে থাকুক তা চাননি। দলটিকে নিশ্চিহ্ন করে দিতে এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ এমন কোনো শীর্ষ নেতা নেই যাদের বিরুদ্ধে হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতন করেনি। বিএনপি তৃণমূল পর্যন্ত বিস্তৃত সাংগঠনিক ভিত্তি উপড়ে ফেলার জন্য নেতাকর্মীদের খুন, গুম, অপহরণ, ঘরবাড়ি ছাড়া করা, গ্রেফতার সহ সব ধরনের প্রক্রিয়া চালিয়েছিলেন শেখ হাসিনা। সে সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথায় কথায় বলতেন, বিএনপির পরিণতি হবে মুসলিম লীগের মতো। একটি প্রতিষ্ঠিত জনসমর্থিত দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার এমন ভয়ঙ্কর মানসিকতা পোষণ করতে আর কোনো সরকারকে দেখা যায়নি। এমনকি 90-এর গণঅভ্যুত্থানে স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের পরেও তার দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার এমন দমন ও নিপীড়ন করা হয়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনা কতটা প্রতিহিংসা পরায়ণ এবং ভয়ঙ্কর খুনি মানসিকতার তা তার 1.5 দশকের শাসনামলে দেশের মানুষ দেখেছে। তার সমস্ত রোষ ঢেলে বিএনপিকে ধ্বংস করে দিতে চেয়েছিলেন। 1.5 দশক ধরে হাসিনার গিলোটিনের নিচে থেকে দলটির নেতাকর্মীরা জীবন দিয়েছে, জেলে গেছে, দিনের পর দিন আদালতে দৌড়াতে দৌড়াতে জীবনের সোনালী সময় হারিয়েছে। তারপরেও তারা বেগম খালেদা জিয়ার আপোষহীনতাকে ধারণ করে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করে গেছে। 2, শেখ হাসিনা যে ভারতের খুঁটির জোরে বিএনপিকে নিঃশেষ করে দেওয়ার প্রক্রিয়া চালিয়েছেন তা সকলেরই জানা। ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনা বিনা ভোট, রাতের ভোট এবং আমিডামির ভুয়া নির্বাচন করে 1.5 দশক ক্ষমতায় ছিল। দেশের মানুষ দেখেছে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের আগে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং নির্বাচনের আগে এসে কিভাবে বিনা ভোটের নির্বাচন করতে হাসিনাকে সাহায্য করেছে। এটা ছিল আমাদের গণতান্ত্রিক ধারাকে স্তব্ধ করে দিয়ে হাসিনাকে স্বৈরাচারী করে তোলার ভারতের প্রকাশ্য হস্তক্ষেপ। শুধু ক্ষমতায় থাকার জন্য হাসিনা ভারতের কাছে দেশের স্বাধীন সত্তা বিকিয়ে দিয়েছিলেন। হাসিনাকে ক্ষমতায় রাখার বিনিময়ে ভারত যা চেয়েছে, হাসিনা আমাদের স্বাধীনতাকে অরক্ষিত করে তাই দিয়ে দিয়েছেন। মূলত দীর্ঘ 1.5 দশক ধরে হাসিনা বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে বন্ধক দিয়ে রেখেছিলেন, ভারতের করদ রাজ্যে পরিণত করেছিলেন। অলিখিতভাবে হাসিনা ছিলেন ভারতের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর মতো। সে সময় পশ্চিমবঙ্গে হাসিনা সফরে গেলে সেখানে তাকে মুখ্যমন্ত্রী বলে অভিহিত করা হয়েছিল। এই নিয়ে সমালোচনা হলেও হাসিনা কোনো প্রতিবাদ করেননি। হাসিনার শাসনামলে ভারতের তৎকালীন সেনাপ্রধান সহ বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতারা বছরের পর বছর ধরে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ দখল করে নেওয়া উচিত ছিল, দখল না করা ভুল ছিল, বাংলাদেশের একাংশ দখল করে হিন্দুদের পুনর্বাসন করতে হবে, এমন মন্তব্য করা হয়েছে। বিজেপি নেতা অমিত শাহ বাংলাদেশের জনগণকে
উইপোকার সাথে তুলনা করা সহ আরো অনেক হেয় ও অপমানজনক কথা বলেছেন। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ভারতের এমন তাচ্ছিল্য ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ নিয়ে শেখ হাসিনা টু শব্দ করেননি। হাসি মুখে মেনে নিয়েই বলেছেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বর্ণ শিখরে পৌঁছেছে। হাসিনা শুধু ভারতের তাবেদারি ছিলেন না, পোষ্য ছিলেন। বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করতে অনেক কিছুই হয়েছে। বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীর 57 জন মেধাবী অফিসারকে হত্যা করা হয়েছে। সীমান্তে পাখির মতো গুলি করে বাংলাদেশিদের হত্যা করা হয়েছে। শিশু ফেলানীকে গুলি করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে। তথাকথিত জঙ্গি উত্থানের নাম করে বাংলাদেশের মুসলমানের উপর নিপীড়ন, নির্যাতন এবং শাপলা চত্বর হত্যাকাণ্ডের মাধ্যমে আলেম ওলামাদের নিশ্চিহ্ন করে দেওয়ার প্রক্রিয়া চালানো হয়েছে। ভারত ট্রানজিটের নামে বাংলাদেশের ভেতর দিয়ে সেভেন সিস্টার্সের পণ্য ও মালামাল আনা নেওয়ার জন্য নামমাত্র শুল্কে করিডোর নিয়েছে। মোংলা সমুদ্র বন্দর, নৌবন্দর সহ সড়ক, রেল ও নৌপথ ব্যবহারের সুবিধা নিয়েছে। বাংলাদেশের লাখ লাখ শিক্ষিত বেকারদের রেখে হাসিনা ভারতীয় নাগরিকদের কর্মসংস্থান করে দিয়েছে। বাংলাদেশকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্সের দেশে পরিণত করেছে। বিনিময়ে বাংলাদেশ কি পেয়েছে? কিছুই পায়নি। শুধু হাসিনা পেয়েছে ক্ষমতায় থাকার গ্যারান্টি। হাসিনা এই গ্যারান্টি পেয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার সব রকমের নিপীড়ন, নির্যাতন, খুন, গুম চালিয়েছেন। বিএনপির নেতাকর্মীরা কি ভারতের এমন আচরণের কথা ভুলে গেছে? এই প্রশ্ন করছি গণঅভ্যুত্থানে হাসিনার পতন ও পলায়নের পর বিএনপিকে ভারতের দ্বারা প্রভাবিত হতে দেখে। হ্যাঁ, পট পরিবর্তনের পর বিএনপি কিছুদিন ভারত বিরোধী মনোভাব দেখিয়েছে। কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাইকমিশন ও উপকমিশনে উগ্র হিন্দুদের হামলা ও ভাঙচুরের ঘটনায় তারা ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন অভিমুখে মিছিল ও সীমান্তের দিকে লং মার্চ করেছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারতীয় চাদর ও পণ্য পোড়াতে দেখা গেছে। হাসিনা ক্ষমতায় থাকতেও এই কাজটি তিনি করেছেন। তবে গত কিছুদিন ধরে দলটির আচরণে ভারত প্রভাব পরিলক্ষিত হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। ৩. আমরা দেখেছি 2023 সালে বিএনপির যখন হাসিনার পদত্যাগের দাবিতে এক দফা কর্মসূচির অংশ হিসেবে 10টি বিভাগীয় শহরে সমাবেশ করেছে, সেগুলোতে দলের নেতাকর্মী এবং হাজার হাজার সাধারণ মানুষ কিভাবে হাসিনা বাহিনীর শত বাধা উপেক্ষা করে অংশগ্রহণ করেছে। সমাবেশের আগে সব ধরনের যানবাহন বন্ধ করে দিলেও খুলনা, রাজশাহী, বরিশাল সহ সবগুলো সমাবেশে যোগ দিতে দূর দূরান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ মাইলের পর মাইল হেঁটে কলার ভেলা ট্রলারের সমাবেশে যোগ দিয়েছে। সমাবেশের আগের দিন তারা সড়কের পাশে মার্কেটের করিডোরে রাত কাটিয়েছে। হাসিনা বাহিনীর গ্রেফতার ও নির্যাতন এড়াতে প্রচণ্ড শীতে ধান খেতে খড়ের গাদায় নেতাকর্মীদের ঘুমানোর ভিডিও এবং স্থিরচিত্র দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের লক্ষ্যে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের এই ত্যাগ ও কষ্ট দেখে তখন মানুষের চোখে পানি এসেছে। কোনো দলের নেতাকর্মী ও সমর্থকদের এমন ত্যাগের দৃশ্য দেশের ইতিহাসে দেখা যায়নি। তারা কেন এই ত্যাগ স্বীকার করেছে? লক্ষ্য কি ছিল? লক্ষ্য ছিল ফ্যাসিস্ট হাসিনার পতন এবং ভারতের কাছে বন্ধক দেওয়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। তারপরও বিএনপি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য ভারতের কাছে ধর্ণা দিয়েছিল। তখনকার প্রেক্ষাপটে কৌশল হিসেবে ভারতকে ম্যানেজ করার জন্য দলটির শীর্ষ নেতারা বহুবার দিন দরবার করেছেন। 2018 সালের আমিডামি নির্বাচনের আগে দলটির একটি উচ্চ পর্যায়ের দল ভারত সফর করেছিল শুধু সব দলের অংশগ্রহণে নির্বাচনটিকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য করার জন্য। ভারত কি বিএনপির এই উদ্যোগে সাড়া দিয়েছিল? দেয়নি, কারণ সে বিএনপিকে তার হোস্টাইল এনিমি হিসেবে বিবেচনা করে। সরকার এতই যোগ্য যে থানা থেকে ওসি পালিয়ে যায়, বললেন মান্না। গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার এতই যোগ্য যে থানা থেকে ওসি পালিয়ে যায়, কিন্তু টেরই পায় না। আগের দিন দেখেছি চোর পালাতে পারে না, আর এখন চোরের সর্দার যারা, তারা পালিয়ে যায়। যারা লুটপাট করেছে তাদের কাউকে ধরার মতো বাস্তব কাজ সরকার করতে পারেনি। মাহমুদুর রহমান বলেন, আমরা সংস্কারের কথা বলেছি এবং আমরা সংস্কার চাই। এই সংস্কার, এই কথা সরকার বলেছে। একটা অনির্বাচিত সরকার, বিশেষ করে একটা পরিস্থিতিতে গড়ে তোলা সরকার, একটা সরকার থেকে আরেকটা সরকার বানাতে যে সময় লাগে, সেই মধ্যবর্তী সময়ের জন্য তারা সরকার। এই সময়ের মধ্যে যতখানি যা করা দরকার তারা সেটা করবে, কিন্তু তারা গরিব মানুষের কল্যাণে আজ পর্যন্ত একটা কাজও করেননি। ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, IMF বাংলাদেশকে $640 কোটি বা $670 কোটি দেবে। টাকা দেওয়ার বদলে তারা 100টা দ্রব্যের উপর ভ্যাট ট্যাক্স বাড়াতে বলেছে। আপনি ভালো লোক, আপনি আরো ভালো থাকেন, আমরা আপনাকে তো অসম্মান করছি না, কিন্তু আমার পেটে যদি ক্ষুধায় আগুন জ্বলে তাহলে আমি বলবো, আপনি এসব ট্যাক্স কেন তুলে দিয়েছেন? কাজের কাজ এখনো কি করতে পেরেছেন? ব্যাংকগুলো সব ঠিকমতো চলে? যেরকম চেক দেয় সেরকম টাকা দিতে পারে? এখন পর্যন্ত ব্যাংকগুলো তার নিয়ম অনুযায়ী চলে? সবগুলো ব্যাংকে যথাযথ তারল্য আছে? আমরা সেজন্য ডক্টর ইউনূসকে কাঠগড়ায় তুলছি না,
তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় তুলছি না, কিন্তু আমরা যে শুনলাম ডক্টর ইউনূস এলে দেশের চেহারা বদলে যাবে, সারা দুনিয়ায় তার এত বন্ধু বান্ধব, এত ভক্ত, ওরা সবাই টাকা দেবে আর আমাদের সংকট কেটে যাবে, এরকম ভাবে এখন পর্যন্ত বিদেশ থেকে আমাদের তো কোনো টাকা পয়সা দেয়নি। ইউনূসকে উদ্দেশ্য করে নাগরিক ঐক্যের সভাপতি আরো বলেন, আপনি সেদিন বললেন আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়ে আসছে, কিন্তু আমরা সম্পর্ক স্বাভাবিকতা দেখছি না। আপনি নতুন কোনো বন্ধু বানাতে পেরেছেন তাও দেখছি না। পৃথিবীর বুকে ডক্টর ইউনূসের নাম অনেক বেশি, কিন্তু বাংলাদেশের নাম অনেক বেড়েছে তা তো দেখছি না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।